সমস্ত জল্পনার অবসান, অবশেষে ঘোষণা হলো মোহনবাগান কোচের নাম, যেটা ভাবা হয়েছিল বা প্রথম থেকে রেপ স্পোর্টস প্রথম এটা ব্রেক করেছিল। যে মুহূর্তে ব্রেক করেছিল আমি একটা পোস্ট দিয়ে আপনাদের জানিয়েছিলাম, আলটিমেটলি সেটাই হয়েছে। মাঝখানে একটুখানি দোলাচল তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মোহনবাগান প্যানোসের ওপরই ভরসা রেখেছে পাঞ্জাব এফসির কোচ। এখন আপনাদের প্রশ্ন থাকবে, কেমন কোচ, ভালো মন্দ, তার খেলার স্টাইল কি, বা সে কি কতটা সফল হতে পারবে মোহনবাগানে, এসব নিয়ে আলোচনায় পরে আসবো। আগে বেসিক্যালি বলি একদম ওপর দিয়ে, যে জিনিসটা ভালো বা খারাপ কি কি হলো, দুটো দিক আছে। ভালো এই কারণে হলো যে পাঞ্জাব এফসি যে টিম নিয়ে খেলছিল, সেই টিমে সেরকম বিশাল বড় মাপের কোনো তারকা, বড় বড় মানে সেই বিশ্ববিখ্যাত প্লেয়ার, এরকম টাইপের প্লেয়ার ছিল না, কোটি কোটি টাকার প্লেয়ারও ছিল না। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড টিম। সেই টিমটা কিন্তু আইএসএলের যে কোনো টিমের কাছে ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছিল, একবার নয় বারবার, প্রতি বছর। ফলে স্বাভাবিকভাবেই মনে হচ্ছে যে কোচ লিমিটেড সোর্স নিয়ে এত কিছু করতে পারেন, সে তো ভালো রকম রিসোর্সেস পেলে অনেক কিছু করে দেখাবেন, বা মোহনবাগানকে নিয়ে একটা বিশাল কিছু করতে পারেন। এখানে একটা প্রবলেম কিন্তু আছে। যখন তিনি পাঞ্জাব এফসিতে ছিলেন তখন তার কাছে কিছুটা ফ্রি হ্যান্ড ছিল, যে কোনো জুনিয়র প্লেয়ারকে খেলিয়ে দিতে পারতেন এবং জুনিয়র প্লেয়ার তুলেও এনেছেন তিনি। মোহনবাগানে কিন্তু সিচুয়েশনটা সেরকম হবে না, কিছুটা ইনডাইরেক্ট কন্ট্রোল ম্যানেজমেন্টের হাতেই থাকবে। প্লাস মোহনবাগান প্লেয়ারদের, ইন্ডিয়ান প্লেয়ারদের কথাই বলছি, বিদেশি প্লেয়ারদের তো থাকেই, কন্ট্রাক্টে আবার গেম টাইমের গল্প থাকে। এই সমস্ত জিনিস হয়তো ওখানেও ছিল, কিন্তু এতটা থাকবে না, এটা স্বাভাবিক। ফলে কোনো ইম্পর্টেন্ট প্লেয়ার যাতে মোহনবাগান ছেড়ে চলে না যায় বা চলে যেতে না চায়, তাই জন্য তাকে আবার একটা মিনিমাম গেম টাইম দিতে হবে। এই সমস্ত অঙ্ক কষেই তাকে খেলাতে হবে, যে এই প্লেয়ারকে বেশি দিন বসাতে পারবো না, একে মিনিমাম এতদিন খেলাতে হবে, এই চাপটা এক্সট্রা আসবে। মোহনবাগান সমর্থকদের যে চাপটা আছে সেটা ভারতবর্ষে অন্যান্য কোনো ক্লাবে নেই বললেই চলে, একমাত্র ইস্টবেঙ্গল ক্লাবে রয়েছে। সাফল্য দিলেই যে তিনি থেকে যাবেন তার কোনো গ্যারেন্টি নেই। তো এই সমস্ত জায়গাগুলোও কিন্তু বেশ কিছু রয়েছে। এছাড়া তারকা সমৃদ্ধ ড্রেসিং রুম ম্যানেজ করা একটা ব্যাপার, কোচের থেকে প্লেয়ার আবার বেশি হাই প্রোফাইল হয়ে গেলে আবার একটা ইগোর সমস্যা তৈরি হয়। তো এই সমস্ত অনেক চ্যালেঞ্জ কিন্তু তার সামনে রয়েছে। ফুটবল বুদ্ধি, পরিকল্পনা, এগুলো নিয়ে কোনো প্রশ্নচিহ্ন নেই। তিনি যথেষ্ট ভালো কোচ, যথেষ্ট মানে ফুটবল প্ল্যানিং বলুন, গেম রিডিং বলুন, এগুলো তার খারাপ নয়। আমি বিশাল ভালো বলবো না, কারণ এত ভালো করেও আমি পাঞ্জাব এফসির সব ম্যাচ দেখতাম না। ডার্বি অবশ্যই চ্যালেঞ্জ হতে চলেছে, তার কারণ হচ্ছে ওদিকে হাবাস বসে আছেন ডাগ আউটে, এবং হাবাসকে যথেষ্ট ভালো টিমই ইস্ট বেঙ্গল দেবে, এটা এক্সপেক্ট করা যায়। তবে তিনি আলটিমেটলি মোহনবাগান ডাগ আউটে বসে কতটা সফল হবেন এটা কিন্তু সময়ই বলবে, এটা আগে থেকে ওরকম ভবিষ্যৎবাণী করা যায় না। মিশ্র প্রতিক্রিয়া আমি পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, কারুর মনে হয়েছে না ভালো কোচ, কারুর মনে হয়েছে না মোহনবাগানের মানে মোহনবাগান যেরকম কোচ আনে সেই রকম লেভেলের নয়। তো এগুলো থাকবে, এই রকম প্রতিক্রিয়া পজিটিভ নেগেটিভ থাকবে, এটার উত্তর একমাত্র মাঠে নামার পরই পাওয়া যাবে। অন্যদিকে ছাংতে নিয়ে চারদিকে সোশ্যাল মিডিয়ায় খুবই আলোচনা চলছে, ছাংতে আসবে কি আসবে না। দেখুন, ছাংতের ব্যাপারটা একটা সিম্পল ইকুয়েশনের ওপর দাঁড়িয়ে আছে। ছাংতের 1 বছরের চুক্তি আছে, 1 বছর পর মোহনবাগান তাকে অফার দিয়ে নিতেই পারে, কোনো অসুবিধের ব্যাপার নয়। কিন্তু সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি টাকা পয়সা কিছু পাবে না। তো মুম্বাই সিটি এফসি চাইবে যে ছাংতেকে বিক্রি করে ম্যাক্সিমাম টাকা তারা তুলে নিতে, তাই তারাও একটা ট্রান্সফার ফি রাখবে বেশ ভালো রকমের। এখন মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে মুম্বাই সিটি এফসির একটা নেগোসিয়েশনও হবে, যে টাকা চাইবে সে টাকাটা তো দিয়ে দেবে না। তো আলটিমেটলি মোহনবাগান এটাই দেখবে যে এই বছর যে টাকাটা মুম্বাই সিটি এফসি চাইছে সেটা দিয়ে নিলে ছাং থেকে আমাদের কি খুব লাভ হবে, নাকি 1 বছর ওয়েট করে যাওয়াটা বেটার হবে। তো এইটার ওপরে ডিসিশানটা এখনও দাঁড়িয়ে আছে, বা এইটা নিয়েই আলোচনা চলছে। ফলে এই ডিলটাকে নিয়ে পজিটিভ নেগেটিভ কিছুই বলা যায় না। জেনারেলি মোহনবাগান যদি মনে করে যে না আমাদের ছাং থেকে ভীষণভাবে দরকার, লাগবেই, এবছরই লাগবে, এক্ষুনি লাগবে, তাহলে বেশি টাকা দিয়ে হলেও ছাং থেকে নিয়ে আসবে। আর যদি মনে করে যে না সামনে বছর আমি এখান থেকে প্রি কন্ট্রাক্ট সাইন করিয়ে রেখে দেবো 6 মাস পরে, এবং সামনে বছর ছাং থেকে তুলনামূলক কম টাকায় তুলে নেবো,
তাহলে সেটাও করতে পারে। তবে আমার মনে হচ্ছে আমাদের আলটিমেটলি ওয়েট করে দেখতে হবে কত টাকায় ডিলটা ডান হয়, আর মোহনবাগানের দরকার থাকলে মোহনবাগান বেশি টাকা দিয়েও নিয়ে নেবে। আর এই ডিলগুলো এরমভাবে জোর দিয়ে বলা যায় না, যতক্ষণ না একটা পজিটিভ জায়গায় আসছে, একটা সইসাবুত হচ্ছে, ততক্ষণ লাস্ট মোমেন্টেও ভেস্তে যেতে পারে, অনেক কিছু হতে পারে। নেক্সট যদি চলে আসি ওয়ার্ল্ড কাপে গতকাল একটা বিপর্যয় ঘটে গেছে। অন্যতম ফেভারিট ব্রাজিল, তারা নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে। আমি খেলাটা পুরোটাই দেখেছি। তো খেলাটা দেখে আমার যেটা মনে হয়েছে, আবার বলছি, ব্রাজিল যে খুব খারাপ খেলেছে তা নয়, ব্রাজিল গোলটা করতে পারেনি যেটা ভীষণ দরকার ছিল। রাফিনিয়া ছিল না, নেইমার ওই আধা বা কোয়ার্টার নেইমার লাস্টের দিকে নেমেছিল, তার সঙ্গে ব্রাজিল একটা পেনাল্টি পর্যন্ত মিস করেছিল। এক কথায় বললে ব্রাজিলের দিন ছিল না গতকাল। এবং হালান্ডকে দেখলাম, অদ্ভুত প্লেয়ার, হ্যাঁ, মানে সেই মাঠের মধ্যে ঘুরে বেড়ায় দাদুদের মতো। হঠাৎ একটা বল পেলে সেখান থেকে যেটা সে করে সেটা অবিশ্বাস্য ব্যাপার। মেসির মতো 4-5 জনকে কাটিয়েও নয়, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো ওরম রাফ অ্যান্ড টাফ খেলাও নয়, ঘুরতে ঘুরতে হঠাৎ হেড করে গোল করে দিল। তারপর একটা পেনাল্টি বক্সের অনেক দূর থেকে ধীরে সুস্থে সুন্দর একটা প্লেসমেন্ট করলো, যেটা জাস্ট বারে লেগে ভেতরে ঢুকে গেল। ওটা দুটোই কোনো গোলকিপারের পক্ষে আটকানো সম্ভব নয়। তবে ব্রাজিল ফার্স্ট হাফে যে খেলাটা খেলছিল তাতে কোনোভাবেই হালান্ডকে সাপ্লাই দিতে পারছিল না নরওয়ের বাকি প্লেয়াররা। ব্রাজিল বারবার আটকে যাচ্ছিল নরওয়ের পেনাল্টি বক্সে, আর নরওয়ে বারবার আটকে যাচ্ছিল ব্রাজিলের ফাইনাল থার্ডটায় ঢোকার মুখটাতে। তখনও আমার মনে হয়েছে ব্রাজিলের হাতেই গেম আছে, যদিও বল পজিশন ওদের বেশি ছিল, কিন্তু সেই বল পজিশনটা ম্যাক্সিমামই ছিল ব্যাক পাস। আমি বিরক্ত হচ্ছিলাম নরওয়ের খেলা দেখে, কারণ তারা এগোতেই পারছিল না, 2-3 পা এগিয়ে যাচ্ছে তারপরে আবার ব্যাক পাস, ফলে খেলাটা যে জমজমাট হবে সেই ব্যাপারটা হচ্ছিলই না। তারা ব্রাজিলকেও খেলতে দিচ্ছিল না, নিজেরাও খেলছিল না। কিন্তু সেকেন্ড হাফে খেলাটা ঘুরে গেল। সেকেন্ড হাফে নরওয়ে কিন্তু ব্রাজিলের পেনাল্টি বক্সের একদম কাছ পর্যন্ত চলে আসছিল, সাইড দিয়ে হোক বা এদিক দিয়ে ওদিক দিয়ে হোক। একইভাবে ব্রাজিলও ঢুকে যাচ্ছিল, কিন্তু ডিফেন্সটা দুটো টিমই আমি বলবো বিভৎস ভালো ডিফেন্স করছিল। হালান্ডের ওরকম দৈত্যাকার চেহারা, মানে আপনি ফিজিক্যালি ছাড়া ওকে ওইভাবে আটকাতে পারবেনই না, এবং ফিজিক্যালিও ওর সঙ্গে পেরে উঠবেন না। তো ন্যাচারালি ক্রস থেকে হেড দিয়ে গোলে ঢুকিয়ে দেয়। আর সেকেন্ড শটটা ডিফেন্ডার কেন কেউই বোঝেনি যে ওখান থেকে ওরম গড়িয়ে শট মেরে ও একদম ভেতরে ঢুকিয়ে দেবে, কারণ ওই জায়গা থেকে জেনারেলি গোল করাটা সম্ভব নয়, অস্বাভাবিক না হলে ও সেটা করে দেখালো। এবং সেকেন্ড গোলটার পরে খেলা মোটামুটি শেষ হয়ে গেছিল। শেষ মিনিটে আবার একটা ব্রাজিল পেনাল্টি পায়, এবং সেখান থেকে গোল করা না করার ওপর খেলার রেজাল্ট কিন্তু ডিপেন্ড করেছিল না। খেলা তার আগেই মানে ওই নরওয়ের ফরে চলে গেছিলো, এবং নরওয়ে প্রায় জিতেই গেছিলো তার আগে। তো দুটো জায়গায় আটকে গেল ব্রাজিল। একটা হচ্ছে হিস্ট্রির কাছে, যেখানে নরওয়েকে কোনোদিন ব্রাজিল হারাতে পারেনি। 2 নম্বর হচ্ছে কোনো বিদেশি কোচ দিয়ে আজ পর্যন্ত কেউ বিশ্বকাপ জেতেনি, এবং এতগুলো ম্যাচের পরেও ব্রাজিল টিমটা একটা ইউনিট বা একটা টিম হয়ে উঠতে পারেনি। বড় বড় টিমগুলো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আজকে আবার স্পেন পর্তুগাল আছে, একজন আউট হয়ে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্রান্সই সব থেকে বেশি এগিয়ে আছে। এছাড়া টিম হিসেবে যদি বিচার করেন, স্পেনের টিমটা যথেষ্ট ভালো, যদি সেইভাবে পারফর্ম করতে পারে স্পেনেরও একটা চান্স রয়েছে। আর্জেন্টিনা কি করবে জানি না, কারণ আর্জেন্টিনার টিমটা মানে সেই রকম রিলায়েবল বলে আমার এখনো মনে হচ্ছে না। অনেক কিছু করতে পারে, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নও হতে পারে, আবার যে কোনো ম্যাচ হেরেও যেতে পারে। তো দেখা যাক কি হয়। কালকে আবার ওয়ার্ল্ড কাপ সংক্রান্ত ভিডিও নিয়েই আসবো। আর মোহনবাগানের যদি নতুন কোনো খবর আসে, এই যা আজকের খবর তো দিয়ে দিলাম, তাহলে সেটা নিয়েও আলোচনা করব এই ভিডিওতে। এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জয় মোহনবাগান।